তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের যে দুটি পেপার পড়তে হবে, MN5 এবং MN6, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের MN5 যে পেপারটি আছে, দেখো MN5 হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনের ওপরে আছে। এই পেপারের প্রথমে সাজেশানটা বোঝো এবং তোমাদের কিন্তু 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, এই দুই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করবে, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ, জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। যেগুলো দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব এবং বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে নয়া জনপ্রশাসনের উদ্ভব এবং বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শাসন বা গভর্নেন্স বলতে কী বোঝো? সরকার, শাসন ও সরকারের মধ্যে পার্থক্য ও সংযোগ আলোচনা করো। এর সঙ্গেই আছে 1990 সালের পর গভর্নেন্সের বিবর্তন আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে তুলনামূলক জনপ্রশাসনে মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। জনপ্রশাসনে এর অবদান অর্থাৎ তুলনামূলক জনপ্রশাসনের অবদান। পরের প্রশ্ন, এখানে দেখো প্রথম 4টে প্রশ্ন যে দেখলে, এই 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, কোনোভাবে স্কিপ করবে না। পরের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আছে যে জনপ্রশাসনে রাজনীতি, প্রশাসন, দ্বিবিভাজন, বিতর্ক, প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। ভালো প্রশ্ন এটাও। পরের প্রশ্ন আছে নতুন জনপ্রশাসন এবং তুলনামূলক জনপ্রশাসনের মধ্যে মূল পার্থক্য। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন আছে জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসন এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপরের প্রশ্ন, বৈদ্যুতিন প্রশাসন বা গভর্নেন্সের সুবিধা অসুবিধা আলোচনা করো। পরের প্রশ্ন, জনপ্রশাসনে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ ধারণার গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন দেখো জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব। এবারে এখানে একটা এক্সট্রা প্রশ্ন আছে, এটাও ভালো প্রশ্ন, নিয়ন্ত্রণের পরিসর বা আদেশের ঐক্য কী। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে বড় প্রশ্ন দেখো 15 নম্বরের প্রশ্ন। মডিউল 2 থেকে আছে প্রথম প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য বা মূল চালিকা শক্তি। হারবার্ট সাইমনের তত্ত্ব বা যুক্তি সহ আলোচনা করো। পরের প্রশ্ন, রিক্সের প্রিজমেটিক স্কালা মডেলে জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারা সূচনা করে ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তার এই দৃষ্টিভঙ্গি কি যান্ত্রিক? আলোচনা করো। পরের প্রশ্ন আছে জননীতি। জননীতি বলতে কী বোঝো? জননীতি প্রণয়নের মডেলের গুরুত্ব এবং মূল মডেলগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে জননীতির গুরুত্ব ও এর বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। জননীতির গুরুত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া। নেক্সট হচ্ছে আমলাতন্ত্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা বা তত্ত্ব আলোচনা করো। আমলাতন্ত্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা বা তত্ত্ব আলোচনা করো। পরে দেখো এবারে 5 নম্বরের প্রশ্ন আছে, এগুলো তোমাদের আমি বললাম মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন দেখছো, 15 নম্বরের প্রথম 4টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, বাকিও প্রশ্নগুলো খুব একটা যে কম গুরুত্বপূর্ণ তেমন নয়। ঠিক আছে, তোমাদের সিলেবাস অনেক বড়, তার থেকে অনেক বেছে প্রশ্নগুলো রাখা হয়েছে। এর থেকে কম প্রশ্ন পড়লে তোমরা 6 সেমিস্টার এটাই তোমাদের শেষ। ঠিক আছে, তাই আমি বলবো যে এর থেকে কম তোমরা পড়ো না, একটু কষ্ট করে এবারে পড়ো, কারণ এবারে তোমরা পাস করে গেলে তোমরা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা কিন্তু পাবে। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রশাসনের নেতৃত্বের ভূমিকা বা গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসারে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ এর গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, সমাজ পরিবর্তনে আমলাতন্ত্রের নেতিবাচক মার্কসের তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে উন্নয়নশীল দেশে রিক্সের স্কালা মডেলের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশাসনিক দায়বদ্ধতা বলতে কী বোঝো? প্রশাসনিক দায়বদ্ধতা। এবারে পরের যে পেপারটি আছে
ওয়ার্ল্ড পলিটিক্সের ওপরে, এটা হচ্ছে MN5 হবে, 4 নয়, সরি MN6 হবে, MN6 ওয়ার্ল্ড পলিটিক্সের ওপরে আছে, ঠিক আছে। এই পেপারের সাজেশনটা এবার তোমরা দেখো। আর তোমাদের এই পেপারটা যথেষ্ট একটু কঠিন পেপার, বিশেষ করে সিলেবাস অনেকটা বড় এবং এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে অবশ্যই তোমরা করবে। একটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের এই দুটো পেপারেরই কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। সাজেশনটা দেখো, প্রথমেই মডিউল 1 15 নম্বরের প্রশ্ন, বিশ্বায়ন বলতে কী বোঝো? আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল? বর্তমান বিশ্বে বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ এর পরবর্তী সময় বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যকারিতা আলোচনা করো। ব্রেক্সিটের প্রভাব কী? পরের প্রশ্ন হচ্ছে, বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে দেখো, পশ্চিম এশিয়ার রাজনীতি বলতে কী বোঝো? আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে বর্তমান প্যালেস্টাইন সংকট আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকাজম এর প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন, ব্রিক্স এবং আসিয়ানের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। কোন ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভূমিকা নির্দেশ করো। এখানে কিছু টিকা আছে, সার্ক, WTO। তারপরে মডিউল 2 থেকে প্রথমে তোমরা 15 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন আছে, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য। তারপরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। নেক্সট আছে, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। শান্তি রক্ষা ও মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতের বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম নীতিটি কিভাবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, এখান থেকে প্রথম প্রশ্ন আছে, ভারত নেপালের শান্তি মৈত্রী চুক্তির প্রধান বিষয়গুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা পর্যালোচনা করো। নেক্সট, ভারত পাকিস্তানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো। নেক্সট, ভারত বাংলাদেশের সম্পর্ক কি সময় পরীক্ষিত বন্ধু আলোচনা করো। তারপরে আছে, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি সংক্ষেপে লেখো। নেক্সট টিকা আছে, সাধারণ সভা আর জাতিসংঘের মহাসচিব। এই হচ্ছে তোমাদের টোটাল দুটো পেপারের সাজেশান।